বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এসএসসি অর্থাৎ তোমরা যারা ক্লাস 9-10 সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছো, তোমাদের কেমিস্ট্রি বইয়ের 11 নম্বর অধ্যায় অর্থাৎ জীবাশ্ম, ঠিক আছে? তোমাদের রসায়ন বইয়ের যে 11 নম্বর অধ্যায় আছে অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম, তো এখান থেকে আসা তোমাদের চট্টগ্রাম বোর্ড 2025 এর যে সিকিউরিটি আছে আমি এখানে সলভ করে দিব। ওকে, আর তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করিও। আশা করি আমি এখানে যা যা বলবো সবকিছু খুব সহজেই বুঝতে পারবে, ঠিক আছে? আর আমি ধরে নিব যে আশা করি তোমরা যেহেতু এখানে বোর্ডে সিকিউ সলভ করতে আসছো, তোমরা এই অধ্যায়ে যতগুলো বেসিক থিম আছে যেগুলো জানো, যে এখানে কি আছে তোমার যে অ্যালকিন অ্যালকাইন, তারপর তোমার অ্যালকেন, ঠিক আছে? তারপর তোমার এখানে কি আছে আরো কিছু তোমার কার্যকরী মূলক আছে, এগুলো হচ্ছে তোমার অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড, তাই না? জৈব অ্যাসিড ফ্যাটি অ্যাসিড তোমরা এগুলো আশা করি জানো, ঠিক আছে? যেমন আমরা কি জানি যে তোমার এই যে অ্যালকেন, ঠিক আছে? অ্যালকেন এর যে তোমার সংকেত এটা হচ্ছে কত আমার CnH2n প্লাসের 2। তারপর অ্যালকিন এর সংকেত কি CnH2n। তারপর অ্যালকাইন এর সংকেত হচ্ছে কত আমার, ঠিক আছে? অ্যালকাইন এর সংকেত হচ্ছে CnH2n মাইনাসের 2। আশা করি তোমরা এগুলো জানো। তারপর এখানে তোমার এই যে অ্যালকোহল এটা ক্ষেত্রে কি আমার কোনো একটা যৌগের শেষে ওএইচ থাকবে। তারপর অ্যালডিহাইড এর ক্ষেত্রে কি আমার যৌগের শেষে CHO থাকবে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো। তো এখন দেখো আমি এই যে দেখো আমাকে ক নাম্বার প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে ক নাম্বার প্রশ্নে বলেছে ব্যাপন কাকে বলে। তো ব্যাপন কি, দেখো ব্যাপন হচ্ছে কোনো একটা পদার্থ, ঠিক আছে? কোনো একটা পদার্থ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া যে প্রক্রিয়া, এটাই ব্যাপন। সহজ কথা, কোনো একটা বস্তু মানে অধিক ঘনত্বের স্থান থেকে তোমার কম ঘনত্বের স্থানের দিকে যাবে, ঠিক আছে? এবং এটা কিন্তু অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে ঘটতে হবে, অর্থাৎ এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ হবে না, সে কি নিজ থেকে এটা আমার ঘটাবে। ওকে, তাহলে ব্যাপনের সংজ্ঞা আমি একটু গুছিয়ে বলতেছি, শুনো। যে ব্যাপন কাকে বলবে যখন কোনো পদার্থ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের কোনো স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, তখন সে ঘটনাকে বা প্রক্রিয়া কি বলা হয়, ব্যাপন। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো আমাকে খ নম্বর প্রশ্নে কি বলেছে, খতে বলেছে পাকা আম মিষ্টি হয় কেন, ব্যাখ্যা করো, ঠিক আছে? তো এখন দেখো আমাকে বলেছে যে পাকা আম, তাই না? দেখো পাকা আম মিষ্টি কেন। তো তোমরা অবভিয়াসলি এগুলো মানে মানে দেখেছো বা তোমার এগুলো তোমার টেস্ট করেছো, যে তোমরা অবশ্যই আম, দেখো পাকা আম না, তোমরা কি অবশ্যই পাকা আম খেয়েছো। তো আমরা জানি পাকা আম কি খেতে অবশ্যই স্বাদ বা মিষ্টি হয়। কেন হয়? কারণ দেখো পাকা আমের মধ্যে কি বিভিন্ন ধরনের তোমার যে এসিড থাকে, ঠিক আছে? এসিড গুলো তোমার বিক্রিয়া শূন্য, যখন ভালো করে শুনি, যখন তোমার এই যে আম, ঠিক আছে, যখন আমটা কাঁচা থাকে, ঠিক আছে, আম যখন কাঁচা থাকে তখন কি ওই কাঁচা আমের মধ্যে কি আমার বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যেমন কি সাকসেনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড, ঠিক আছে? ম্যালিক অ্যাসিড, এই সাকসেনিক অ্যাসিড বা তোমার ম্যালিক অ্যাসিড মানে প্রভৃতি অনেক ধরনের অ্যাসিড থাকে। এই অ্যাসিড গুলাকে আমার যখন তোমার আস্তে আস্তে আমটা বড় হয় তখন কি এগুলার রাসায়নিক বিক্রিয়া ঘটে, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া ঘটে এখানে কি আমার এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের উৎপন্ন হয়। কি বললাম? যখন আমটা পাকে তখন এখানে আমার যে গ্লুকোজ এবং কত ফ্রুক্টোজের উৎপন্ন হয়। আর আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এগুলো কি খেতে স্বাদ, তাই না? মানে মিষ্টি যুক্ত হয়। ওকে, তো দেখো যেহেতু আমি আবার বলতেছি, যেহেতু কাঁচা আম, ঠিক আছে, কাঁচা আমের মধ্যে তোমার বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, অর্থাৎ সাকসেনিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড থাকে, এগুলা থাকার কারণে কাঁচা আম কি হয়, টক হয়। প্রথমে কাঁচা আম টক থাকে, যখন আমটা আস্তে আস্তে পাকে তখন সেগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, রাসায়নিক বিক্রিয়া ঘটে গ্লুকোজ এবং কত ফ্রুক্টোজ উৎপন্ন হয়। আর আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ খেতে তোমার মিষ্টি স্বাদযুক্ত হয়, ঠিক আছে? এটাই তুমি এখানে গুছিয়ে বলবে, এটাই আমার খ নাম্বারটাই অ্যান্সার। আশা করি তোমরা খ নাম্বার 2 বুঝতে পেরেছো। ওকে, তো দেখো আমাকে গ নাম্বার প্রশ্নে কি বলেছে, এটা এসিকিউর যে মেন তোমার অংশ, এটা হচ্ছে গ আর গ খ। ওকে, তো দেখো আমাকে গ নাম্বার প্রশ্নে বলেছে যে উদ্দীপকের এক্স যৌগের অসম্পৃক্ততা, ঠিক আছে, সমীকরণ সহ ব্যাখ্যা করো। ভালো করে বুঝো, আমার কি বলেছে উদ্দীপকের এক্স যৌগের অসম্পৃক্ততা, ঠিক আছে, অসম্পৃক্ততা সমীকরণ সহ ব্যাখ্যা করো। মানে কি আমাকে উদ্দীপকের মধ্যে একটা বিক্রিয়া দেওয়া আছে, ঠিক আছে? দেখো এই যে এটা হচ্ছে আমার 1 নম্বর বিক্রিয়া, এটা কি 2 নম্বর বিক্রিয়া, এটা 1 নম্বর বিক্রিয়া, এটা কি আমার 2 নম্বর বিক্রিয়া। তো আমাকে বলেছে উদ্দীপকের এক্স যৌগের, বলতো এক্স কোথায় আছে? এক্স কি আমার যেখানে আছে, মানে 1 নম্বর বিক্রিয়ার মধ্যে কি আমার এক্সটা রয়েছে। তো এক্স যৌগের অসম্পৃক্ততা সমীকরণ সহ। তো আমরা জানি যে অসম্পৃক্ততা মানে কি, যে কোনো একটা যৌগের মধ্যে তোমার ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে, তাই না?
ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকলে এটা কি বলা হয়, এটা কি বলা হয় তোমার অসম্পৃক্ত যৌগ, তাই না? আর যদি সিঙ্গেল বন্ড থাকে মানে একক বন্ধন থাকে ওইটা কি বলা হয় সম্পৃক্ত, তাই তো? আচ্ছা, তো এখন আমাকে বলেছে যে এক্স যে যৌগ আছে আগে আমাকে এক্স যৌগটা বের করতে হবে। ভালো করে শুনি, প্রথমে তুমি এটা বিক্রিয়া করে এক্স যৌগটা বের করবে। এক্স যৌগটা যা, ঠিক আছে, এটা যে অসম্পৃক্ততা, ঠিক আছে, এটা যে অসম্পৃক্ত যৌগ তুমি এটা সমীকরণ সহ ব্যাখ্যা করবে। তুমি এক্স যৌগটা বের করে তুমি বিক্রিয়া সহ দেখাবে যে এটা একটা কি অসম্পৃক্ত যৌগ, অর্থাৎ এখানে কি তোমার এই যে কার্বন কার্বন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড রয়েছে। আশা করি আমার মানে কথা বুঝতে পেরেছো। তো এখন দেখো আমি গ নম্বর অঙ্কটি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? গ নম্বর প্রশ্নে কি বলেছে, তো দেখো গ নম্বর লিখবে, তাই না? এখানে এই যে গ নম্বর লিখতেছি দেখো। তো এখন দেখো আমাকে বলেছে এক যোগে, তাহলে 1 নং বিক্রিয়া থেকে আমাকে এক্সট্রা বের করতে হবে। তো লিখবে এখানে যে 1 নং বিক্রিয়া হতে পায়, তাই না? যে 1 নং, ঠিক আছে, ভালো করে বুঝি, 1 নং বিক্রিয়া হতে পায়, 1 নং বিক্রিয়া হতে, ওকে, 1 নং বিক্রিয়া হতে পারে। এখন বলো আমার 1 নং বিক্রিয়ার এখানে কি আছে, দেখো তো 1 নং বিক্রিয়া হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, তাই না? ক্যালসিয়াম কার্বাইড। তো লিখবে এখানে দেখো যে ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম এই যে কার্বাইড প্লাস কত এখানে 2 অণু পানি, তাই না? তো লিখবে এখানে 2 অণু পানি, ওকে, আর এখান থেকে আমার বিক্রিয়া ঘটাবে। এখন দেখো আমরা তো জানি যে ক্যালসিয়াম কার্বাইড যখন, সরি, যে 2 মোল, ঠিক আছে, দেখো ক্যালসিয়াম কার্বাইড, দেখো ক্যালসিয়াম কার্বাইড যখন 2 মোল পানি, এরকম 2 মোল, ঠিক আছে, এটা কত আমার, এটা হচ্ছে 2 মোল, ওকে। তো ক্যালসিয়াম কার্বাইড যখন 2 মোল পানির সাথে বিক্রিয়া করবে তখন কি আমার তোমার এই যে ইথাইন, ঠিক আছে, তোমার মিথ ইথ, এখানে ইথাইন আমার যৌগ তৈরি করবে, ঠিক আছে, এটা আমার ইথাইন যৌগ তৈরি করবে। এখানে কি আমার এখানে আসবে সিএইচ, ঠিক আছে, সিএইচ, তারপর কত ট্রিপল বন্ড, এই যে সিএইচ আসবে, ঠিক আছে, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এই যে এটা হচ্ছে ইথাইন, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এই যে এটা হচ্ছে ইথাইন যৌগ, ওকে, ইথাইন, ঠিক আছে, ইথাইন এদের যৌগ। আচ্ছা, তাহলে যৌগ লেখার দোকানে এর নাম কি, এটার নাম হচ্ছে আমার ইথাইন, ওকে। আচ্ছা, তো এখন দেখো, দেখো তো যে ইথেন, দেখো ইথেন মধ্যে কি আছে আমার কার্বন কার্বন, দেখো ট্রিপল বন্ড, এই যে দেখো এটা হচ্ছে আমার একটা দুইটা তিনটা, এখানে তিনটা বন্ড আছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার, আমি তো বলেছি যদি কার্বন দেখো যদি কোনো একটা যৌগের মধ্যে তোমার ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে তখন কি এটা আমার অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে। এটা আমাকে এখানে দেখাতে বলেছে। আর দেখো তোমাদের একটা কথা বলি, এখানে বিক্রিয়াটা কিভাবে আসলো, এখানে বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বাইড আর তোমার পানি এখানে বিক্রিয়া করেছি, ঠিক আছে, আমি তোমাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো ক্যালসিয়াম না, তো ক্যালসিয়ামের সাথে কি আমার 2টা কার্বন যুক্ত হবে, এখানে দেখো এই যে এটা হচ্ছে আমার ক্যালসিয়াম, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ক্যালসিয়াম, আর কি 2টা কার্বন না, এই যে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন, 2টা কার্বন এখানে যুক্ত হবে। এখন দেখো আমরা তো জানি যে ক্যালসিয়াম এর যে যোজনী, ঠিক আছে, ক্যালসিয়াম এর যোজনী কত 2, তাই না? তাহলে 2 যদি হয় তাহলে কি ক্যালসিয়ামে এখান দিয়ে একটা ইলেকট্রন তোমার এখান দিয়ে একটা মানে বিক্রিয়া ঘটাবে, এখান দিয়ে একটা তোমার ইলেকট্রনের কাজ করবে, এখান থেকে একটা ইলেকট্রনের মানে শেয়ার করবে, ঠিক আছে, এখানে বিক্রিয়া ঘটেছে ক্যালসিয়াম এবং কত কার্বনে। তো দেখো তো এখানে ক্যালসিয়ামের যোজনী 2, এটা কি আমার এখানে আর এখান দিয়ে ফিল আপ হয়েছে। আর আমরা তো অবশ্যই জানি যে কার্বন এর যোজনী হচ্ছে কত 4, তাই না? এখন বুঝো, যেহেতু কার্বন এর যোজনী 4, তাহলে এখন দেখো তো এই কার্বন এই ক্যালসিয়াম এর সাথে আমার একক বন্ধন, ঠিক আছে, মানে করেছে, আবার এই কার্বন এই ক্যালসিয়াম এর সাথে একক বন্ধন তৈরি করেছে। এখন বলো তো এই কার্বন এবং এই কার্বনে কি আমার যোজনী 4 সম্পূর্ণ হয়েছে? না, যেহেতু এই কার্বন এবং এই কার্বনের যোজনী 4 সম্পূর্ণ হয় নাই, এখন তারা তাদের নিজেদের মধ্যে তোমার আমার যে 3টা করে দেখো 3টা বন্ধন করে তাদের মোট যে যোজনী চায় এটা সম্পন্ন করবে, অর্থাৎ এই কার্বন তোমার তৃতীয় আমার 3টা বন্ধন করবে এবং এই ক্যালসিয়াম একটা, আবার এই কার্বন এই কার্বন এবং এই ক্যালসিয়াম একটা করে মোট 4টা হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, দেখো এই কার্বনের এখান দিয়ে 3টে বন্ধন, এখান দিয়ে একটা, মোট 4টা, অর্থাৎ এই কার্বনের যোজনী 4 সম্পূর্ণ হয়েছে। আবার এই কার্বনের দেখো এখান দিয়ে 3টা, এখান দিয়ে একটা, তাহলে এই কার্বনের মোট যোজনী 4 সম্পূর্ণ হয়েছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আর এখানে কি পানি নামা, এই যে এখানে পানি অর্থাৎ এইচ, এই যে এইচ আর কত ওএইচ, ওকে, বিক্রিয়া করি আমার
এখন কি এখানে এইচ আর ওএস কে বিক্রিয়া করবে, তখন দেখো যে এই এইচটা ভালো করে দেখো, এই এইচটা কি আমার এই কার্বন এর সাথে এসে যুক্ত হবে, ঠিক আছে, এই এইচটা এই কার্বন এর সাথে এসে যুক্ত হবে এবং কত এখানে কত আমার এই যে এখানে আমার এইচ, এই যে এইচ এই কার্বন এর মধ্যে আসবে, অর্থাৎ এইচ গুলা, ঠিক আছে, এইচ গুলা কার্বন এর সাথে এসে যুক্ত হবে, ঠিক আছে। দেখো এইচ গুলো আমার কার্বন এর সাথে এসে যুক্ত হবে, আর এখানে অবশ্যই 2 মোল পানি থাকবে, তখন কি এখানে আমার এইচ এখানে এইচ আসবে, এটা আমার সিএইচ, দেখো এখানে সিএইচ, তারপর কত আমার ট্রিপল বন্ড সিএইচ হবে, আর এখানে যে ক্যালসিয়ামটা, ঠিক আছে, এখানে যে ক্যালসিয়ামটা আছে এটা কি আমার এই যে হাইড্রোক্সাইড অর্থাৎ ওএস এর সাথে এসে কি আমার যুক্ত হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন কি এখানে আমার তোমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ওকে, তো আশা করি এতটুকু তোমরা খুব ইজিলি মানে মানে বুঝতে পারছো। ওকে, তাহলে এখানে কি আমার এখানে আমার দেখো এখানে আমার তৈরি করবে ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম, তারপরে কত এই যে হাইড্রোক্সাইড তৈরি করবে। ওকে, দেখো এখানে আমার এই যে ক্যালসিয়াম, দেখো এখানে প্লাস দিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। আশা করি তোমরা দেখো তোমাদের মেন কাজ এটা ভালো করে বোঝা, এটা আমার এক্স যৌগ, এটা ভালো করে বুঝতে হবে। এখানে এসটা কি আমার এখানে এসে যুক্ত হয়েছে, আবার এখানে যুক্ত হয়েছে, যেহেতু এখানে 2 মোল, এখানে কি আমার যুক্ত হয়ে এখানে ইথাইন তৈরি করেছে। ওকে, তো এখন দেখো আমাকে বলেছে যে এক্স যৌগ অর্থাৎ এই যৌগের অসম্পৃক্ততা, ভালো করে দেখো কি বলছে আমাকে, অসম্পৃক্ততা সমীকরণ ব্যাখ্যা করো। এখন বলো অসম্পৃক্ত মানে কি, অর্থাৎ যদি কোনো যৌগের মধ্যে তোমার কার্বন কার্বন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে ওইটাকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। এখন এটা যে অসম্পৃক্ত যৌগ তুমি এটা প্রমাণ করে দেখাবে। ওকে, তো এখন আমরা জানি যে কোনো একটা যৌগ তোমার অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত, ঠিক আছে। আরেকটা কথা শুনো, সম্পৃক্ত মানে কি, সম্পৃক্ত মানে হচ্ছে যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তখন তাকে বলা হয় সম্পৃক্ত যৌগ। তো আমাকে বলেছে এটা কি অসম্পৃক্ত যৌগ, তুমি এটা সমীকরণ সহ ব্যাখ্যা করবে। তো আমরা জানি কোন একটা যৌগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এটা তোমার যে ব্রোমিন দ্রবণ, ঠিক আছে, ব্রোমিন দ্রবণ পরীক্ষার সাহায্যে এটা কি আমার তোমার মানে বের করা হয়, অথবা বিয়ার দ্রবণ, ঠিক আছে। আরেকটা আছে, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আরেকটা কি আমার বিয়ার দ্রবণ পরীক্ষা। তো আমি এখানে তোমাকে ব্রোমিন দ্রবণ পরীক্ষার সাহায্যে এটা যে অসম্পৃক্ত যৌগ এটা আমি তোমাকে এখন এখানে প্রমাণ করে দেখিয়ে দিব। ওকে, তাহলে তুমি কি এই যে ইথাইন এর সাথে আমার ব্রোমিন, ঠিক আছে, ব্রোমিন অবশ্যই ব্রোমিনটা কি লাল বর্ণের, তাই না, ব্রোমিন কি আমার লাল বর্ণের, ঠিক আছে, লাল বর্ণের ব্রোমিন এর সাথে ইথাইনকে বিক্রিয়া ঘটাবি। তো আমি দেখো এখানে তোমার দেখাচ্ছি, হ্যাঁ, তো লিখবে, আমি এখানে লাল কালার ইউজ করতেছি, তো লিখবে এখানে দেখো সিএইচ, তাই না, এই যে সিএইচ, তারপর কত আমার ট্রিপল বন্ড, তারপর সিএইচ, তাই না, আর এখানে কি আমার তোমার এখানে আমার ব্রোমিন আসবে, তাই না, ব্রোমিন অর্থাৎ এই যে বি আর এই যে 2 আসবে, এটা কিন্তু অবশ্যই লাল বর্ণে, তাই না, এই যে এখানে লিখে দিচ্ছি ব্রোমিন, এই যে এটা হচ্ছে আমার ব্রোমিন, এই যে এটা হচ্ছে ব্রোমিন। ওকে, আর এটা কিন্তু অবশ্যই এই যে লাল বর্ণ, তাই না, এখানে লিখে দিবে এটা হচ্ছে আমার এই যে লাল বর্ণের ব্রোমিন, ঠিক আছে। তো দেখো এখানে ব্রোমিনটা আমার ইথাইন এর সাথে বিক্রিয়া করে, দেখো এর সাথে বিক্রিয়া করে আমার কি তৈরি করবে, এর সাথে বিক্রিয়া করে আমার দেখো এখানে আমার সিএইচ, ঠিক আছে, দেখো সিএইচ, তারপর হচ্ছে বি আর এই যে 2 সিঙ্গেল বন্ড, এই যে সিএইচ, তারপর হচ্ছে কত Br2 তৈরি করবে, দেখো এখানে CH Br2 তৈরি করবে, অর্থাৎ এটা হচ্ছে আমার এখন কি এটা আমার অ্যালকেন। দেখো এখানে কি আছে, এখানে আমার সিঙ্গেল বন্ড, যেহেতু সিঙ্গেল বন্ড, ঠিক আছে, যেহেতু দেখো যেহেতু এখানে আমার সিঙ্গেল বন্ড এটা কি আমার অ্যালকেন তো প্রস্তুত করেছি। তো এখন দেখো তো দেখো এটার নাম কি হবে, এই যে এই যৌগের নাম হবে তোমার 1,1 2,2 টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা মানে কি 4, যেহেতু এখানে কি 4টা তোমার যে ব্রোমিন আছে তাই কি এর নাম কি হবে তোমার টেট্রা হবে, তাই না, 4 মানে কি টেট্রা। আচ্ছা, তো আমি তোমাকে এটা দেখাচ্ছি এটা কিভাবে আসলো 1,1 2,2 টেট্রা ব্রোমো ইথেন কিভাবে আসলো, আমি তোমাকে ভেঙে ভেঙে একদম দেখাচ্ছি, তোমাকে পরীক্ষা খাতার মধ্যে ভেঙে দেখাতে হবে না, আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি। ওকে, তো এখানে লিখবে, দেখো তো এখানে কি আছে সিএইচ, তাই না, দেখো এখানে আমার সিএইচ, তারপর কত Br2, তাই তো, তো লিখবে সিএইচ Br2 সিঙ্গেল বন্ড, দেখো সিএইচ, তারপর হচ্ছে কত এই যে Br2। ওকে, তো তুমি এটা ভাঙো, তো তুমি এটা ভাঙো, দেখো সিএইচ, এখানে থাকবে সিএইচ, এখানে কি আমার একটা হাত থাকবে, এখানে একটা হাত থাকবে, এখানে একটা হাত, এখানে একটা হাত কার্বনে, তখন কি এখানে এখানে আমার একটা Br বসবে, আর এখানে কি আমার এই যে একটা Br বসবে, এখানে সিঙ্গেল বন্ড হবে, এখানে কি আমার সিএইচ থাকবে, তখন কি এখান থেকে আমার একটা Br বসবে, আবার কি এখান দিক দিয়ে আমার একটা এই যে Br মানে ব্রোমিন বসবে।
ওকে, এখন দেখো, এখন তুমি এটাকে নাম্বারিং করবে। তুমি যদি এখান থেকে নাম্বারিং করো তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা কি 2 নাম্বার কার্বন। এখন দেখো 1 নাম্বার কার্বনে আমার ব্রোমিন আছে কয়টা, 2টা, তো লিখবে 1,1, তাই না? এবং 2 নাম্বার কার্বনে আমার ব্রোমিন আছে কয়টা, 2টা, তো লিখবে 2,2, ঠিক আছে? বা তুমি এখান থেকে নাম্বারিং করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেখান থেকে মন চাও তুমি ওইখান থেকে নাম্বারিং করতে পারবে। তাহলে এটার নাম কি আসলো, দেখো 1,1, এই যে 1,1, তারপর 2,2, যেহেতু এখানে 4টা ব্রোমিন তো লিখবে টেট্টা, টেট্টা মানে 4, টেট্টা ব্রোমো ইথেন। তো দেখো আমি এটার নাম লিখে দিচ্ছি, হ্যাঁ। তো এখানে লিখবে 1, ঠিক আছে, যে এটা হচ্ছে 1,1, তারপর 2, এই যে 2, তারপর হচ্ছে টেট্টা, তাই না? তো লিখবে এখানে টেট্টা, ঠিক আছে, এই যে এখানে লিখে দিবে তোমার এই টেট্টা। ওকে, আচ্ছা, এখানে নামটা এখানে হবে যে টেট্টা ব্রোমো। দেখো টেট্টা ব্রোমো এই ইথেন। আশা করি লেখাটা দেখতে পাইতেছো। দেখো এটা কত আসছে আমার, দেখো 1,1, ঠিক আছে, 1,1, 2,2, টেট্টা ব্রোমো ইথেন। ওকে, এটা হচ্ছে আমার টেট্টা ব্রোমো ইথেন। তো এটাই কি আমার এই যে এটার নাম। আর দেখো তো আর দেখো এই যে এটা এখানে যে যৌগটা উৎপন্ন হয়েছে না, এটা কি অবশ্যই বর্ণহীন, ঠিক আছে। এখানে এটা কি, এটা হচ্ছে আমার বর্ণহীন। তো লিখে দিবে এখানে এই যে এটা হচ্ছে আমার বর্ণহীন, অর্থাৎ এটা কি লাল বর্ণ আমার অপসারণ হয়ে গিয়েছে। তো মনে রাখবে, যদি ব্রোমিন, ভালো করে শুনো, যদি ব্রোমিন লাল বর্ণের ব্রোমিন কোনো যৌগের সাথে বিক্রিয়া করার পর যদি ব্রোমিনের লাল বর্ণ অপসারণ হয়ে যায়, মানে দূরীভূত হয়ে যায়, তখন কি ওই যৌগটা কি বলা হবে, এটা কি আমার তোমার অসম্পৃক্ত যৌগ। আমি আবার বলতেছি শুনো, যদি লাল বর্ণের ব্রোমিন কোনো যৌগের সাথে বিক্রিয়া করে যদি ব্রোমিনের লাল বর্ণ অপসারণ হয়ে যায়, ঠিক আছে, মানে বর্ণহীন হয়ে যায়, তখন ওই যৌগটাকে বলা হবে কি আমার অসম্পৃক্ত যৌগ। অর্থাৎ ওই যৌগের মধ্যে কি কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। এই যে এটা এখানে আমার করেছি, মানে হয়েছে, ঠিক আছে। আর এখানে নামটা লিখে দিই, হ্যাঁ, এর নাম হচ্ছে ইথাইন, ঠিক আছে, এর নাম কি আমার এই যে ইথাইন, এটা এখানে লিখে দিও, ইথাইন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাকে বলেছে যে এক্স যৌগের অসম্পৃক্ততা সমীকরণ সহ ব্যাখ্যা করো। যেহেতু এখানে আমার ব্রোমিনের লাল বর্ণ অপসারণ হয়েছে, অর্থাৎ এটা বর্ণহীন হয়েছে, তাহলে এখানে বাংলা কথা লিখে এটা গুছিয়ে লিখে দিবে, যেটা কি আমার তোমার এই যে ইথাইন যৌগটা কি অসম্পৃক্ত যৌগ। আর তোমরা কিন্তু অবশ্যই বিক্রিয়া লিখবে এবং এখানে কিছু বাংলা কথা লিখবে। আমি মুখে মুখে যা বলেছি বাংলা কথা তাই লিখবে, ঠিক আছে। আমি মুখে যা বললাম এটাকে একটু গুছিয়ে লিখে দিবে। ওকে, তো আশা করি তোমরা গ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাকে গ নাম্বার অর্থাৎ 4 নাম্বার প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে গ নাম্বার প্রশ্ন বলেছে উদ্দীপকের ওয়াই থেকে ইথেন প্রস্তুত সম্ভব বিশ্লেষণ করো। তাহলে বলতো ওয়াই, দেখো তো ওয়াই কোথায় আছে, যে ওয়াই আছে এখানে, অর্থাৎ 2 নাম্বার বিক্রিয়ার মধ্যে কি আমার ওয়াই নামক যৌগটা বিদ্যমান। তাহলে তুমি 2 নাম্বার যৌগ থেকে, ঠিক আছে, অর্থাৎ 2 নাম্বার, দেখো তুমি 2 নাম্বার বিক্রিয়া থেকে তুমি ওয়াই নামক যৌগটা বের করবে। এখন দেখো তো 2 নাম্বার বিক্রিয়ার মধ্যে কি আছে আমার, দেখো এখানে আছে আমার, দেখো এখানে কার্বন কয়টা, 3টা, 1টা 2টা 3টা, এখানে 3টা কার্বন আছে, সাথে কি আছে আমার ব্রোমিন যুক্ত আছে। তো আমরা জানি 1 কার্বন মানে কি তোমার মেট, 2 কার্বন মানে কি এইথ, 3 কার্বন মানে কি প্রুফ। তো এখন দেখো যেহেতু এখানে 3টা কার্বন, এটা কি প্রুফ হবে, তাই না, এটার নাম হবে প্রুফ। আর দেখো এটা কিন্তু আমার অ্যালকাইল মূলক, ঠিক আছে, এই যৌগটা আমার কি মূলক, অ্যালকাইল মূলক। আমি এটা বুঝলাম কিভাবে যে এটা অ্যালকাইল মূলক, কারণ দেখো এখানে কি আমার, এখানে আমার লাস্টে অর্থাৎ শেষের যে কার্বন আছে, ঠিক আছে, এখানে আমার একটা হাইড্রোজেন অপসারণ করে এখানে ব্রোমিন এসে বসেছে। যেহেতু আমরা জানি অ্যালকেন থেকে, ঠিক আছে, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয়, ঠিক আছে, একটা হাইড্রোজেন তোমার এই যে অপসারিত হয়, তখন কি ওইটা আমার অ্যালকাইল হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে। আর এখানে কি আমার এখানে ওই হাইড্রোজেনটা অপসারণ করে এখানে কি আমার ব্রোমিন যুক্ত হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এই যৌগের নাম কি হবে, যেহেতু এটা আমার তোমার 3টা কার্বন মিথ প্রুফ, এখানে প্রুফ হবে। আর যেহেতু এটা অ্যালকাইল মূলক, তাহলে এখানে কি আইল যুক্ত করতে হবে, দ্যাট মিন্স এর নাম কি হবে প্রুপাইল, তাই না। 3 কার্বন যেহেতু এর নাম কি হবে প্রুপাইল। আর এখানে কি আছে আমার ব্রোমিন না, তো লিখবে প্রুপাইল ব্রোমাইড, ঠিক আছে। তাহলে এই যৌগের নাম কি আমার প্রুপাইল ব্রোমাইড। আর এখানে দাও তো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, তাহলে প্রুপাইল ব্রোমাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমার ওয়াই যৌগ তৈরি করেছে।
তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ওয়াই যৌগটা কি হবে, এটা হচ্ছে আমার অ্যালকোহল হবে, তাই না? যেহেতু এটা আমার অ্যালকাইল, ঠিক আছে, প্রোপাইল ব্রোমাইড, এবং এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর যে ওয়েস্টটা, ঠিক আছে, ওয়েস্টটা কি আমার এই ব্রোমিনকে অপসারণ করে, ওয়েস্টটা ব্রোমিনটাকে অপসারণ করে এই ওয়েস্টটা কি আমার এখানে এসে বসবে, যেহেতু ওয়েস্ট এখানে এসে বসেছে, তাহলে এটা কি অবশ্যই আমার অ্যালকোহল একটা যৌগ। তো দেখো আমি তোমাকে একদম ভেঙে ভেঙে খুব সহজে গহ নম্বর যে প্রশ্নটি এটা আমি সলভ করতেছি। ওকে, তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো। তাহলে এখন তুমি লিখবে যেটা হচ্ছে আমার গহ নাম্বার, তাই না? তো লিখবে এখানে এই যে গহ। ওকে, আচ্ছা, এখন তুমি 2 নং বিক্রিয়াটি সম্পূর্ণ করবে, তো লিখবে 2 নং বিক্রিয়া হতে পাই, ঠিক আছে? তো লিখবে যে 2 নং, এই যে 2 নং দেখো বিক্রিয়া। ওকে, তো লিখবে এখানে 2 নং বিক্রিয়া, 2 নং বিক্রিয়া হতে পারে। তো দেখো তো কি আছে এখানে আমার যে CH3, তাই না? তো আচ্ছা আমি একটু এদিকে লিখতেছি, আমি একটু এদিকে লিখতেছি। তো লিখবে এখানে দেখো CH3, তারপর হচ্ছে CH2, তারপরে হচ্ছে আমার CH2, তাই না? CH3 CH2 CH2, তারপর Br, তাই তো? তো লিখবে এখানে Br। ওকে, আচ্ছা, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, দেখো তো এখানে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি অবশ্যই আমার অ্যাকুয়াসে থাকবে, আর এখানে কি আমার ওয়াই নামক যৌগ তৈরি হবে। তো বলো তো এখানে ওয়াইটা কি হবে আমার, ওয়াইটা কি আমার তোমার এই যে অ্যালকোহল হবে, তাই না? অর্থাৎ CH3। দেখো এই যে এখানে CH3 হবে, তারপর CH2 হবে। ওকে, তো দেখো তো এখানে কি আমার CH3, তাই না? দেখো CH3, তারপর CH2, তারপর কত CH2, যে CH2, তারপরে OH হবে, তাই না? এই যে লিখবে OH আর প্লাস। দেখো আমি বিক্রিয়াটা করেছি, এখানে সোডিয়াম না, দেখো এখানে কি আছে আমার সোডিয়াম আর কত ওএইচ, তখন কি ওএইচ যে মূলক আছে এটা কি আমার এই ব্রোমিনকে অপসারণ করে ওএইচটা ব্রোমিন এর জায়গাতে বসবে, ঠিক আছে? আমি তাই করেছি, CH3 CH3 CH2 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 CH2, আর ওএইচটা কি আমার ব্রোমিনের জায়গাতে এসে বসবে, আর এখন সোডিয়াম আর ব্রোমাইড যুক্ত হয়ে কি আমার এখানে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে, ঠিক আছে? দেখো সোডিয়াম, এই যে ব্রোমাইড, ওকে, তৈরি করবে। দেখো আমার উপরে দেখো আমার তাই লিখেছে, দেখো উপরে কি আমার সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে, তাহলে আমার 2 নম্বর বিক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। তাহলে এই যে ওয়াই নামক যে যৌগ আছে এর নাম কি, এর নাম হচ্ছে কত, দেখো মিথ ইথ প্রুফ, মিথ ইথ প্রুফ মানে প্রোপানল, যেহেতু অ্যালকোহল, অ্যালকোহল হলে যৌগের শেষে কি বলতে হয়, নল, তাই না? তো লিখবে এটা হচ্ছে প্রোপানল, তো এখানে লিখে দিও যে প্রোপানল, প্রোপা, এই যে নল। ওকে, এটা হচ্ছে প্রোপানল। তো এখন আমাকে বলেছে যে ওয়াই থেকে অর্থাৎ প্রোপানল থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা, ঠিক আছে? তো ইথেন মানে কি, ইথেন মানে হচ্ছে আমার 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন, তাই না? ইথেন হচ্ছে আমার 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন। এখন দেখো আমাকে ইথেন তৈরি করতে বলেছে, তাহলে বলো তো এটা কি, এটা হচ্ছে প্রোপানল, এবং এখানে কার্বন সংখ্যা কয়টা আছে, এখানে কার্বন সংখ্যা আছে আমার 3টা, তাহলে তুমি 3 কার্বন থেকে, ভালো করে শুনিও কথাটা, তুমি 3 কার্বন থেকে 2 কার্বনের অ্যালকেন তৈরি করবে। আমি কি বললাম, তুমি 3 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, অ্যালকোহল থেকে তুমি কি 2 কার্বন, সহজ কথা, তুমি 3 কার্বনের যৌগ থেকে 2 কার্বনের অ্যালকেন তৈরি করবে, তাহলে তোমাকে এখানে অবশ্যই ডি কার্বক্সিলেশন, নাম কি, ভালো করে শুনুন, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমরা তো জানি যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি, যে তোমার বিক্রিয়কে যতটা, ভালো করে শুনিও, তোমার বিক্রিয়কে যতটা কার্বন থাকবে উৎপাদে কি তার চাইতে 1টা কার্বন কম থাকবে। সহজ কথা হচ্ছে বিক্রিয়কে তোমার যতটা কার্বন থাকবে উৎপাদে কি 1টা কার্বন কম থাকবে, তখন ওই বিক্রিয়াকে বলা হয় ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এই যে এখানে কি আমার ডি কার্বক্সিলেশন বিক্রিয়া ঘটিয়ে এখান থেকে আমার 1টা কার্বনকে অপসারণ করতে হবে, তাহলে 2 কার্বন বিশিষ্ট আমার তোমার যে ইথেন, ঠিক আছে, প্রস্তুত হবে।
ওকে, তো দেখো আমি তোমাকে এখন বিক্রিয়াটা একদম ধরে ধরে করে দিচ্ছি, তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা দেখো। তাহলে তুমি এখন কি প্রোপানল থেকে ইথেন তৈরি করবে, তাহলে তুমি এখানে লিখে নিও। হ্যাঁ, তুমি এখানে একটু বাংলা লিখবে যে প্রোপানল থেকে ইথেন প্রস্তুতি, এখানে বাংলা একটু লিখে নিবে। হ্যাঁ, যে প্রোপানল, তাই না, তো লিখবে এখানে যে প্রোপানল, এই যে প্রোপানল, দেখো এই যে প্রোপানল থেকে, একটু বাংলা লিখে নিও। হ্যাঁ, যে প্রোপানল থেকে ইথেন, ইথেন প্রস্তুতি। এখানে একটু বাংলা লিখে নিবে আর এটা একটু দাগ দিয়ে নিও। ওকে, আচ্ছা, তো তুমি এখন কি এখানে বিক্রিয়া ঘটা, বিক্রিয়া কি আমি শুরুতেই এই যে আমার যে প্রোপানল এর সাথে কি দিবে আমার তোমার শক্তিশালী জারক অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং কত সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করবে, তখন এখান থেকে আমার যে জাইমান অক্সিজেন, এই জাইমান অক্সিজেন কি ওর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি এখানে আমার তোমার অ্যালডিহাইড অর্থাৎ প্রোপানল, ঠিক আছে, প্রোপানল তৈরি করবে। ওই প্রোপানল এর সাথে তুমি কি আবার শক্তিশালী জারক অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে অর্থাৎ জাইমান অক্সিজেন এর উপস্থিতিতে যখন তুমি বিক্রিয়া ঘটাবে, এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে এখানে কি এখানে আমার জাইমান অক্সিজেন কাজ করবে। ওকে, জাইমান অক্সিজেন, তখন এখান থেকে আমার আমি তোমাকে একদম বিক্রিয়াটা করে করে তারপর দেখাচ্ছি। হ্যাঁ, তুমি মন দিয়ে ক্লাসটা করো, আমি তোমাকে বিক্রিয়াটা একদম করে করে দেখাচ্ছি। প্রথম কাজ কি তুমি প্রোপানল থেকে প্রোপানল অর্থাৎ অ্যালডিহাইড তৈরি করবে। ওকে, তো দেখো আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, তারপর প্রথম কাজ কি তুমি এখানে লিখবে এই যে এখানে যে যৌগ আছে লিখবে, এটা কি লিখবে যে CH3, তো লিখবে এখানে CH3, তারপর হচ্ছে কত CH2, তো লেখো এখানে CH2 CH3 CH2, তারপর আবার CH2, তাই না, তো লিখবে এখানে CH2, তারপর যে OH, তাই তো, এই যে OH, এখানে কি আমার এখানে আমার জাইমান অক্সিজেন নিয়ে আসবে। ওকে, আর এখানে অবশ্যই তোমার শক্তিশালী জারক অর্থাৎ পটাশিয়াম, দেখো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। ওকে, এই যে O7, O7, আর এখানে কি আমার তোমার এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4 থাকবে, এখান থেকে আমার কি তৈরি হবে অ্যালডিহাইড অর্থাৎ প্রোপানল তৈরি হবে। অর্থাৎ দেখো এখানে কি আছে আমার H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, আমরা জানি সালফিউরিক অ্যাসিড কি একটি নিরোধক, ঠিক আছে, কি বললাম নিরোধক। এখন বলো নিরোধক মানে কি, যে পদার্থ আমার এই যে এই যৌগ থেকে কি আমার পানিকে অপসারণ করে ফেলবে, ঠিক আছে, অর্থাৎ নিরোধক এই কাজই হচ্ছে তোমার যৌগ থেকে পানিকে অপসারণ করা। ওকে, তাহলে এখানে এখানে আমার কি হবে, এখানে আমার দেখো এখানে আমার পানি, দেখো এই যে পানি, ঠিক আছে, এই যে H2O, এটা এখান থেকে আমার অপারেশন হয়ে চলে যাবে, ভালো করে বুঝিও, এখান থেকে আমার পানি অর্থাৎ H2O চলে যাবে, আর এখানে জাইমান অক্সিজেন এটা এখানে এসে বসবে, তখন কি এখানে আমার তৈরি হবে, দেখো এখানে আমার তৈরি হবে CH3, CH3, তারপর কত CH2। ওকে, দেখো CH3, তারপর CH2, তারপর কত আমার C, তাই না, এই যে C, আর এখান থেকে H2O অর্থাৎ পানি চলে যাবে, এখানে এসে আমার কি বসবে তোমার CHO হবে, তাহলে CH এই যে O হবে। ওকে, দেখো এখানে আমার পানি H2O চলে যাবে, তখন কি এখানে আমার থাকবে CHO থাকবে, অর্থাৎ এটা হচ্ছে কথা, এটা হচ্ছে আমার প্রোপানল। আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, নাম কি এটা, এই যে এটার নাম হচ্ছে প্রোপানল, এই যে প্রোপানল অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। ওকে, আচ্ছা, তাহলে এখন তুমি প্রোপানল এবং কি প্রোপানল তৈরি হবে, সাথে আমার কি তৈরি হবে, সাথে আমার পানি, তাই না, এখানে আমার এই যে পানি অর্থাৎ H2O তৈরি হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যখন তুমি এখান থেকে প্রোপানল তৈরি করেছো, ঠিক আছে, প্রোপানল তৈরি করেছো, তখন কি তুমি এই যে দাও তুমি অ্যালডিহাইডকে আবার, ঠিক আছে, শক্তিশালী জারক অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া দিবে, তখন এখানে যে জাইমান অক্সিজেন থাকবে এটা কি ওর সাথে আবার বিক্রিয়া ঘটাবে, ঠিক আছে। তাহলে আমি আশা করি তোমরা এখানে দেখতে পাইতেছো, ঠিক আছে, আশা করি এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি পরেরটুকু এই যে এখানে করে দিচ্ছি। হ্যাঁ, এখন তুমি প্রোপানল নিবে, তাই না, অর্থাৎ CH3, তাহলে এখানে নাও তো, দেখো তো CH3, তাই না, এই যেখানে লিখবে CH3, তারপর হচ্ছে CH2। ওকে, CH2, তারপর CHO, এই যে CHO, ঠিক আছে, দেখো CH3 CH2 CHO,
আর দেখো এখানে আমার CH3 CH2 তারপর CHO, এখানে আমার কি আসবে, এখানে আমার আসবে জাইমান এই যে অক্সিজেন। ওকে, আর এখানে কি আমার সেম, এখানে আমার তোমার এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, তাই না, অর্থাৎ K2 Cr2 এই যে O7 এবং এখানে আমার সালফিউরিক অ্যাসিড H2SO4 আসবে। আশা করি লেখা দেখতে পাইতেছো, এটা কি লিখলাম, পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7, আর নিচে কি আমার, নিচে হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। এখান থেকে আমার কি তৈরি হবে, একটু বড় করে লিখি, দেখো এখান থেকে আমার তৈরি হবে তোমার, দেখো CH3, তাই না, CH3 CH2 CH3 CH3 CH2 C ডাবল ও, তাই না, COOH তৈরি হবে, অর্থাৎ এখানে আমার জৈব অ্যাসিড, ঠিক আছে, তৈরি হবে। এখানে আমার জায়মান অক্সিজেন এখানে যুক্ত হয়ে এখানে আমার কি তৈরি করবে, এখানে আমার জৈব অ্যাসিড, অর্থাৎ দেখো মিথ ইথ প্রুপ, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। তুমি এই জায়গাতে নামটা লিখে দিবে, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে, এই যে এটা হচ্ছে প্রোপা, ওকে, এই যে প্রোপানোয়িক, এই যে প্রোপানোয়িক অ্যাসিড, এখানে নামটা লিখে দিবে। ওকে, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো এখন আমি বাকি বিক্রিয়াটুকু এই যে এখানে করে দিচ্ছি। তাহলে এখন তুমি কি করবে, এখন তুমি এই প্রোপানোয়িক এর সাথে তুমি প্রোপানোয়িক অ্যাসিড এর সাথে কস্টিক সোডার বিক্রিয়া দিবে, ঠিক আছে, কস্টিক সোডার বিক্রিয়া দিবে। তো লিখবে এখানে CH, তাই না, তো লেখো এই যে এখানে লেখো যে CH, তাই তো, তো লিখবে এখানে দেখো CH3, তারপর হচ্ছে CH2COOH। ওকে, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড এর সাথে কস্টিক সোডা, তাই না, অর্থাৎ সোডিয়াম, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া দিবে। এখান থেকে আমার কি তৈরি হবে, এখান থেকে আমার সোডিয়াম প্রোপানয়েড তৈরি হবে, ঠিক আছে, কি বললাম, সোডিয়াম প্রোপানয়েড। ওকে, অর্থাৎ এখান থেকে আমার দেখো এই যে এখান থেকে CH3, তারপর CH2, ঠিক আছে, CH2, তারপর দেখো দেখো CH3 CH2, তারপর COO এই যে এটা হচ্ছে আমার সোডিয়াম প্রোপানয়েড। দেখো এই যে CH3 CH2 COON তৈরি হবে। আবার তুমি এই সোডিয়াম প্রোপানয়েড এর সাথে সোডা লাইম, কি বললাম, সোডিয়াম প্রোপানয়েড, ঠিক আছে, সোডিয়াম প্রোপানয়েড এর সাথে সোডা লাইম, ঠিক আছে, বিক্রিয়া দিবে। তো লিখবে এখানে দেখো দেখো CH3, তাই না, CH3 CH2, ওকে, CH2, তারপর COON। ওকে, আচ্ছা, এখানে কি দিবে আমার, এখানে আমার তোমার সোডা লাইম, ঠিক আছে, অর্থাৎ দেখো সোডা লাইম মানে কি, এই যে সোডিয়াম, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, সাথে এখানে কি দিবে, এখানে আমার ক্যালসিয়াম, ঠিক আছে, এখানে ক্যালসিয়াম এই যে অক্সাইড দিবে, ঠিক আছে, সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে তুমি ক্যালসিয়াম অক্সাইড দিবে। তখন এখান থেকে আমার তোমার যে কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ ইথেন, ঠিক আছে, অর্থাৎ দেখো CH3 সিঙ্গেল বন্ড CH3 উৎপন্ন হবে, এটা কি, যেটা ইথেন, এটা কি আমার এই যে কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ ইথেন। আর সাথে আমার একটা তোমার যেখানে আমার কি তৈরি হবে, এখানে আমার সোডিয়াম এই যে কার্বনেট অর্থাৎ Na2CO3 তৈরি হবে। আশা করি দেখতে পাইতেছো এখানে Na2CO3 তৈরি হবে। তো এটা কি আমাদের কাঙ্ক্ষিত ইথেন, ঠিক আছে। দেখো আমাকে প্রশ্নের মধ্যে যে ইথেন প্রস্তুত করতে বলেছে, ঠিক আছে, দেখো প্রোপানল থেকে, এই যে প্রোপানল, দেখো আমাকে বলছে উদ্দীপকের ওয়াই যৌগ থেকে, ওয়াই যৌগ মানে কি, এই যে প্রোপানল, তাহলে আমাকে প্রোপানল থেকে এই যে ইথেন 2 কার্বন বিশিষ্ট ইথেন প্রস্তুত করতে বলেছে, আমি এখানে প্রস্তুত করেছি। ওকে, তো আর দেখো তোমরা অবশ্যই এখানে কিছু বাংলা কথা লিখে দিবি, আমি এখানে যা যা বলেছি এগুলো একটু গুছিয়ে এখানে বাংলা কথা লিখে দিবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ক্লাস। তো আশা করি তোমরা ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।